আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ছোট্ট দুটো খবর, কিন্তু খুবই এক্সাইটিং, বলা যায় ব্রেকিং নিউজ। আপনারা কিছু কিছু শুনেছেন, কিন্তু আপনারা নিশ্চিত হতে পারছেন না। সে কারণেই আমি বলছি যে লালমনিরহাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি, যেটাকে চিকেন নেক বলা হচ্ছে, সেই চিকেন নেকের ৬২ কিলোমিটার অংশ বাংলাদেশের, ৬২ কিলোমিটার ভারতের সৈন্যরা দখল করে নিয়েছে। এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা ৬২ কিলোমিটার। এটা গতকাল ছিল ৫২ কিলোমিটার। তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজিবির যে উপস্থিতি ছিল, বিজিবি সবাই সেখান থেকে উইথড্রন হয়ে গেছে। সেখানে আর কোনো বিজিবির কেউ নেই। জানতে চাওয়া হলে যে বিজিবি কেন বিনা প্রতিরোধে চলে এলো, সেক্ষেত্রে বিজিবির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না, সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্য দেখে ওই জায়গা ছেড়ে চলে আসছে। এখন এই যে দখল, এটা ৬২ কিলোমিটারে থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে, এটা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে, তার বাংলাদেশ সরকার কি করছে? আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে, ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক, তারা যেন আবার ফিরে যায়, বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয়, এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায়। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায়, যেহেতু আমাদের ৫০ লাখ সৈন্য সেই জামাতে তাহেরের, আমরা ৪ দিনে কলকাতা দখল করি, আমাদের রাওয়ার সেই হুমকি ধামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে। কারণ ভারত এই যে ৬২ কিলোমিটার, এটা যখন অন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে, 65 বা 70 আমি জানি না, কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড, এই জায়গাটায় এখন মানে আমরা আমরা তো কথা বলার সময় হুঁশ রাখি না, কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে। বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাত পা ধরতেছে, হোয়াট এভার। খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু হটে গেছে। না কূটনৈতিকভাবে, না সামরিকভাবে, কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না, ধিক জানাচ্ছি এই নতজানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার সরকারকে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। লাল বদর কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার, যে নিজে একটা সেলিব্রিটি ইউটিউবার, সে লাইফ সাপোর্টে আছে, এইটা কায়সার হামিদ জানিয়েছে। এবং এই ব্যাপারে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব তরুণ তরুণী বর্তমানে সংগ্রাম চালিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য, তারা ব্যাপারটা নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছে, এবং যেটা খুব স্বাভাবিক। তবে আমি কেন এই বিষয় নিয়ে ভিডিও করলাম সেটা বলছি। সেটা হলো যে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ব্যাপারে আমরা একটা পর্যালোচনায় আসি যে লাল বদরদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত। এই নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক চলছে। ভবিষ্যতে লাল বদরদের কি করতে হবে, কি করা হবে, এবং এদের সাথে আমাদের সম্পর্ক কি হবে। আসুন সেই জায়গাটায় একটু আলোকপাত করি। প্রথম কথা হলো, কায়সার হামিদের মেয়ে যে কারিনা হামিদ বা কায়সার, তার যে অবস্থা এখন লাইফ সাপোর্টে, এটা আসলে যে কোনো মানুষের হতে পারে। অর্থাৎ একটা লাল বদরেরও এই ঘটনা ঘটতে পারে, কিংবা আমরা যারা সমাজের বিপরীত অংশে আছি, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, তাদের যে কারোই এটা ঘটতে পারে। সুতরাং এই জায়গায় আমরা এগুলোতে খুব বেশি পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু হচ্ছে সেটাকে আমি বাতিল করছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ধরনের বিষয় নিয়ে আপনার
উৎফুল্ল হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু জঙ্গিদের সাথে পারবো না। কেন পারবো না জানেন? জঙ্গিরা যদি আপনি আম, এইরকম একটা ঘটনা আমাদের পক্ষের কোনো একটা ছেলে মেয়ের হলে এরা বলবে আল্লাহ বিচার করছে, আবার উল্টাটা বলবে যে আল্লাহ তাকে রক্ষা করছে। এটা দুই পক্ষে সত্য, কিন্তু আমাদের সাংস্কৃতিক মানটা আসলে আমাদের বজায় রাখা দরকার। এবং এই ব্যাপারে যত ফেসবুক পোস্ট বা আমি দেখেছি, আমি সবগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। আমি এই মুহূর্তে কোনোটাকে তিরস্কার করতে এখানে আসিনি। আমি যে কথাটা প্রথমেই বলবো সেটা হলো, দেখুন, যে এটা দুঃখজনক ঘটনা হতে পারে যে কায়সার হামিদের মেয়ে এখন লাইফ সাপোর্টে, কিন্তু মূল বিষয়টা এখানে দেখতে হবে। সেটা হলো এই কায়সার হামিদ 5 আগস্ট 2024 সালের, সে, তার স্ত্রী এবং সম্ভবত এই মেয়েও ছিল, মেয়েটা ছিল কি ছিল না এখানে আমি ধরতে পারিনি, আমি একটা ভিডিওতে দেখলাম কায়সার হামিদ নিজে গণভবনে ডাকাতি করছে। কায়সার হামিদের বউ ক্যামেরার সামনে দেখাচ্ছে সে কি কি চুরি করে এনেছে। এটা দেখে আমি তাজ্জব বনে গেলাম। কায়সার হামিদ বাংলাদেশের একটা পরিচিত মুখ, সে একটা জাতীয় ন্যাশনাল টিমের ফুটবলার ছিল, সবাই তাকে বাংলাদেশে চেনে। চিন্তা করতে পারেন এই পর্যায়ের একটা মানুষ গণভবনে ডাকাতি করতে গেছে 2024 সালের 5 আগস্ট। আমার আজকে সব আলোচনার মূল কথা এটাই, যে 24-এর জঙ্গি উত্থানে বা জঙ্গি কোয়ালিশনের যারা সমর্থক, যারা সদস্য হয়েছে, তাদের মধ্যে এমনকি যারা সেলিব্রিটি বলে আমরা বুঝি, তাদের যে সাংস্কৃতিক মান কত নিচের, রুচি কত নিচের, এইটা আমাদেরকে বুঝতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমাদের যারা আমাদের মধ্যে বয়স্ক মুরব্বী আছেন তারা, হ্যাঁ, সামনে যখন এই 24-এর জঙ্গি কোয়ালিশনের পতন হবে তাদের বিভিন্ন দুর্গে তো আমরা হানা দেব। সেই দুর্গগুলোতে আমরা অবশ্যই হানা দেব, এবং বিশেষ করে এই ইউনুসের কোথায় কি আছে এগুলো তো আমরা রাখবো না বাংলাদেশে, এটা কোনোভাবেই আমরা সহ্য করব না। এবং ইউনুস যদি এর মধ্যে পালিয়ে না যায়, অর্থাৎ আমাদের বিজয়ের আগে পালিয়ে গিয়ে ইউনুস যদি আপনার ধরেন মার্কিন দেশে পালিয়ে গিয়ে সেখানে মারা গেল, সেখানে তার কবর হলো বা কি করলো, সে তার দেহ হাসপাতালে দিয়ে দিতে পারে, আমাদের তখন আসলে কিছু করার থাকবে না। কিন্তু এই ইউনুস যদি বাংলাদেশে মৃত্যুবরণ করে এবং তার যদি বাংলাদেশে একটা কবর থাকে, আমাদের বিজয় হওয়ার পরে আমরা তো সব রকমের মানবাধিকার ফলো করে এই ইউনুসের কবর তো শুধু না, কবরের নিচের 36 হাত মাটি তুলে আমরা তো এগুলো কিন্তু বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। এখানে তো কোনো আমাদের কারো বোধহয় দ্বিমত থাকবে না। কেন এটা দিতে হবে জানেন? এটা দিতে হবে যে ইউনুস যে সারা বিশ্বের মধ্যে যে যে একটা বিস্ময় সৃষ্টি করেছে, যে নোবেল প্রাইজ পেয়ে পশ্চিমাদের দ্বারা হৃষ্টপুষ্ট হয়ে সে যেইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করলো, যেভাবে বাংলাদেশটাকে দখল করলো, যেভাবে সে শুরু থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, সে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে লেগেছিল, যেভাবে সে পদ্মা সেতুর টাকা পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অংশগ্রহণ নয়, সে যেভাবে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, ইউএস গভর্নমেন্ট, বিশ্ব ব্যাংক এদের সাথে যোগ সাজস করে যে ষড়যন্ত্র করে বিশ্ব ব্যাংকে যেভাবে ফিরিয়ে নিল, পরবর্তীতে দেখুন এই ইউনুসটা ম্যাটিকুলাস ডিজাইন করে জঙ্গিদের দিয়ে 2024 সালের জঙ্গি উত্থানকালে আপনার শিশু হত্যা করেছে অনেকগুলো, আমরা জানি এই জঙ্গিরাই হত্যা করেছে, এখন এগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহর কি গজব দেখেন, এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ইউনুস শুধু তখনই শিশু হত্যা করে নাই, সে লোকটাই এত বাজে যে সে তার শাসন আমলে সে টিকা তো দেই নাই, টিকার ব্যবস্থাও করে নাই, এবং যার ফলে আজকে বাংলাদেশে 400-র মতো শিশু হামে মারা গেল। এই অপরাধগুলো কিন্তু একের সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রকম একটা নরপিশাচ ইতিহাসে আমার জানা মতে সবচেয়ে ভয়ঙ্কর একটা গণশত্রু, তাকে তো আমরা যথেষ্ট শাস্তি দিব। আমি যেটা বলেছি, ইউনুসের কবর তো শুধু না, ইউনুসের বাড়ি ঘর যা কিছু আছে বাংলাদেশে, এবং তার আরো অনেক কিছু, এগুলো সময় মতো আমরা বলবো, তার তো কোনো নাম নিশানা বাংলাদেশে থাকবে না, সেগুলো তো আমরা আইনানুগ ভাবে আমরা এটা করব। কিন্তু আমরা কি ওইখানে গিয়ে ইউনুসের বউয়ের কাপড় চোপড় বা তার মেয়ের কাপড় চোপড় নিয়ে টানাটানি করব? আমরা করব না।
এবং আমাদের মধ্যে যারা অবুঝ আছে, ছোট আছে, তাদেরকেও আমি অনুরোধ করব যে গণভবনে আমরা যে অসভ্যতা দেখেছি, আমরা যেন ভবিষ্যতে ইউনূসের বাড়িতে গিয়ে এই অসভ্যতা না করি। আমরা সবকিছু ক্রোক করব, আইনানুগ সব করব, এমনকি ইউনূসের কবরটাকেও একেবারে কবরের নিচে 36 হাত মাটি আমরা ট্রাকে করে নিয়ে গিয়ে কিন্তু কক্সবাজারে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিব। ইউনূস নামে কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। কিন্তু তারপরও কিন্তু আমরা ইউনূসের বউয়ের শাড়ি নিয়ে টানাটানি করব না, ইউনূসের মেয়ের কাপড় চোপড় নিয়ে আমরা টানাটানি করব না, তাদের চিরুনি আমরা ধরবো না। আমাদের কিন্তু এই সাংস্কৃতিক মানটা বজায় রাখতে হবে। যে জায়গায় এসেছিলাম, যে দেখুন এই কায়সার হামিদ কত বড় দুর্বৃত্ত। কায়সার হামিদের মার সাথে আমার একটু দেখা হয়েছিল ইটালিতে। মহিলা তো বড় দাবা খেলোয়াড়, 7-8 জন দাবা খেলোয়াড় নিয়ে সে বিভিন্ন দেশে যায়। ইতালি তো একবার এসেছিল, আমরা কি কি তাদেরকে হেল্প করছিলাম। সেটা 2005 সালের দিকে হতে পারে, যখন বিএনপি সরকার ক্ষমতায়। ঠিক আছে, কিন্তু দেখেন এগুলো, এই মানুষগুলা কিন্তু বিহারি বা পশ্চিম পাকিস্তানি আমার ধারণা। কারণ হলো কোনো বাঙালি কায়সার হামিদের মতো দুর্বৃত্তপনা কি করতে পারে? এত সে তার একটা তাকে সমাজ চেনে, সে গেছে গণভবনে ডাকাতি করতে, তার বউ ডাকাতি করতেছে, মেয়ে ডাকাতি করছে। ছি 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 ছি, এইটা দেখার পরে আমার যে অবস্থা হলো, আমার তো আসলে মনে হলো যে এই ধরনের যে আবর্জনা বাংলাদেশের সমাজে আছে, এরা কি করতে পারে এটা আমাদের দেখার বিষয় না। এরা ফুটবল খেলতে পারে না, মহাকাব্য রচনা করতে পারে না, নোবেল প্রাইজ পাইতে পারে ইউনূসের মতো, এগুলো আমাদের দেখার বিষয় নাই। এই আবর্জনাগুলোকে বাংলাদেশ সমাজ থেকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানি হলেই যে ঘৃণার বস্তু হবে তা নয়। আমাদের একজন সিনেমার নায়ক ছিল জাভেদ নামে, উনি তো পশ্চিম পাকিস্তানের। ওনাকে নিয়ে কেউ ঘৃণা ছড়াচ্ছে সমাজে? ছড়াচ্ছে না। কিন্তু এই পাকিস্তানি মানসিকতার যে লোকগুলা, এদের যে সাংস্কৃতিক মান, এটা এত নিচের যে একজন জাতীয় ফুটবলার হয়ে গণভবনে সে ডাকাতি করতে গেছে। এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না, কোনোভাবেই এটা মাফ করার কোনো সুযোগ নাই। তারপরে যে জিনিসটা আজকে বলবো বলেছিলাম, যে দেখুন এখন আমাদের আসলে মোটা দাগে এই লাল বদরদের নিয়ে অনেক তর্ক হচ্ছে। 2024-এর অনেকে লাল বদর হয়েছে, হয় নাই, অনেকে এই জায়গায় সমর্থন দিয়েছে। এদের অনেকেই এখন কিন্তু বাংলাদেশের মানে এই জিনিসটা যে তাদের ভুল ছিল এগুলা বলছে। এদেরকে এগুলা বলতে দেন, এগুলো স্বীকার করতে দেন। আমরা দেখেছি যে এই এই জঙ্গিদের সমর্থন করে যারা অনেক কিছু করেছে, যেমন আমাদের সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্না, আনিস আলমগীর, পরবর্তীতে তো ইউনূস এদেরকেও জেলে নিয়েছে, জেলে নিয়ে তো এদেরকে বুঝিয়ে দিয়েছে যে এরা ভুল করেছে। তো এইসব লোকজনের প্রতি আপনারা কঠোর হবেন না, আরো যারা যারা এখানে আছে। আর এরা তো কেউ দাবি করছে না যে আমি আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের, তাদেরকে তাদের কাজ করতে দেন। কিন্তু যেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে, যে 24-এ যে আমাদের এত মানুষ ভুল করেছে, সেটা যাতে ভবিষ্যতে ভুল না করে, এর জন্য আমাদের কি ধরনের বুদ্ধিবৃত্তিক উন্নতি সমাজে ঘটানো দরকার, কিভাবে জঙ্গিরা এত বড় সুযোগ বাংলাদেশে পেয়ে গেল, সেইটা আমাদের ভালো করে চিন্তা করে কার্যক্রম গ্রহণ করতে হবে। কিন্তু লাল বদর নিয়ে অনেক বেশি কি বলবো, যে মানে সবচেয়ে বড় কথা হলো এগুলো নিয়ে যেন ব্যক্তিগত রেষারেষিতে পড়ে কাউকে যেন কালার করার দরকার নাই। আমি মনে করি যে যার যার মতো কাজ করুক। ভুল বোঝারও অনেক আছে, আবার অনেকে এদের মধ্যে যারা বুদ্ধিমান তারা তো বুঝে গেছে যে 24-এর যারা লাল বদর হয়েছিল, যারা জঙ্গি কোয়ালিশন করেছে, এরা বাংলাদেশে আসলে আলটিমেটলি থাকতে পারবে না। কারণ লাল বদর এবং জঙ্গি উত্থানটা কিন্তু পরাজিত হয়ে গেছে। পরাজিত, আমি বারবার বলেছি যে কিভাবে পরাজিত হয়ে গেছে। ওই যে পিনাকি আর তাজ হাসমি বলছিল না যে সব আওয়ামী লীগকে মেরে ফেলো, তারা তো মেরে ফেলতে পারেনি সব আওয়ামী লীগকে। এই মেরে না ফেলতে পারাতেই কিন্তু ওদের ওই জজবা কিন্তু পরাজিত হয়ে গেছে। এখন এদের শুধু আপনারা ভবিষ্যতে পরাজয়ই দেখতে পাবেন। সুতরাং সেই ক্ষেত্রে তো যারা এদের মধ্যে যারা চিহ্নিত দাগী, তারা তো সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে কোনো না কোনোভাবে, সেই তারেক রহমানের পিছনে হোক, জামাতের পেছনে হোক, এনসিপির পেছনে হোক, সংঘবদ্ধ হয়ে তাদের যে এই রাষ্ট্রটাকে যে দখল করে রেখেছে, এটা দীর্ঘায়িত করার চেষ্টা তারা করবে। কিন্তু তারা এখানে সফল হবে না, কিন্তু এই চেষ্টাটা তাদের জন্য জেনুইন, এটা তাদের অস্তিত্বের প্রশ্ন। সেখানে আপনি সলিমুল্লাহ বলুন, ফরাদ মজার বলুন, নুরুল কবির বলুন, জিল্লুর রহমান বলুন, কিংবা সিনেমা নাটকের অনেক লোকজন যেগুলো আছে, এদের কিন্তু ঐক্যবদ্ধ চেষ্টা থাকবে। কারণ হলো এরা এত বড় একটা অপরাধ বাংলাদেশের সাথে করেছে, এর জবাব কিন্তু ওদেরকে দিতে হবে। সুতরাং ওরা যতদিন পারে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু লাল বদরটা
সেদিনই পরাজিত হয়ে গেছে যেদিন তারা বাংলাদেশের 6, 7, 8 কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে খুন করতে পারেনি। কিন্তু আবার খুন করেছেও। আমরা তো মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি 32 নাম্বার ভেঙে দেওয়া মানে আমাদের সবাইকে খুন করা। অর্থাৎ ফিজিক্যালি আমাদের খুন করতে না পেরেও ওরা আমাদের খুন করেছে, এবং সময় মতো কিন্তু দেখবেন যে এটার জবাব হবে, এবং এই জবাবের তোড়ে কিন্তু সত্যিকারের যারা অপরাধী এই সমাজের, যারা 71-এর স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী, এরা কিন্তু সবাই খড়কুটোর মতো ভেসে যাবে, তাদেরকে কেউ রক্ষা করতে পারেনি। কিন্তু আমাদেরকে আপাতত এগুলো চিন্তা ভাবনা করে এগুতে হবে, এবং কায়সার হামিদের মতো একটা নিম্নমানের নিকৃষ্ট কীটকে আমি ধিক্কার জানাচ্ছি। এদেরকে যথাযথ বিচার করতে হবে। একজন জাতীয় পর্যায়ের ফুটবলার হয়ে সে বউ বাচ্চা নিয়ে পুরা পরিবার নিয়ে গণভবনে ডাকাতি করতে গেছে। এর চেয়ে নিন্দার, এর চেয়ে বলবো যে নিচু মানের কাজ পৃথিবীতে খুব কম হয়। বাংলাদেশের উত্তর সীমান্তে কি এমন ঘটছে? কেন হঠাৎ করেই দিল্লির মিডিয়া, কতিপয় সামরিক বিশ্লেষক, এমনকি কোন কোন সাবেক সেনা কর্মকর্তাও লালমনিরহাট নিয়ে বেশ উদ্বিগ্ন? বাংলাদেশ কি শুধু একটি বিমান ঘাঁটি আধুনিক করছে, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন শক্তির খেলা? লালমনিরহাট শুধু একটি বিমানবন্দরের নাম নয় বা বিমান ঘাটের নাম নয়, এটি এখন ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, মানে এই সবকটি রাষ্ট্রের ভূ রাজনীতির এক বিস্ফোরক কেন্দ্রবিন্দু। আজ আলোচনা করব কেন ভারতের কাছে লালমনিরহাট এখন মাথা ব্যথার নাম, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি কেন দিল্লিকে অস্বস্তিতে ফেলছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি চীন ও পাকিস্তানের সহায়তায় ভারতের জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করছে? গত বছরের এপ্রিলেই খবর ছড়িয়ে পড়ে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। আসলে এটি নির্মাণ করা হচ্ছে বললে ভুল বলা হবে, কারণ এটি একসময়, মানে লালমনিরহাট বিমানবন্দর একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল। এটি 1931 সালে সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। তবে 1971 সালের যুদ্ধে পাকিস্তানি বাহিনী এটি ব্যবহার করেছিল। এখন সেটাকেই আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিষয়টিকে দেখা হচ্ছে স্বাভাবিক সামরিক উন্নয়ন হিসেবে। বলা হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষা অবকাঠামো তৈরি করতেই পারে। কিন্তু আমরা একটু দেখব যে ক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটা কি। আগেই বললাম যে ভারতীয় কিছু মিডিয়া এমন ভাবে সংবাদ প্রকাশ করেছে যেন বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন কোন সামরিক ঝড় তৈরি হচ্ছে। দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, আনন্দবাজার সহ আরো কিছু কাগজে একের পর এক সংবাদ মাধ্যম বলতে শুরু করেছে এই প্রকল্পে চীন এবং পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে বা থাকতে পারে। আসলে এখানেই ভারতের মূল ভয়টা, কারণ লালমনিরহাট থেকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে যেটা আমরা চিনি, এর দূরত্ব খুবই কম, 20 কিলোমিটারের মতো। এই চিকেন স্নেক হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জীবনরেখা, লাইফলাইন। মাত্র অল্প কয়েক কিলোমিটারের একটি করিডোরের মাধ্যমে, 20-22 কিলোমিটারের একটি প্রস্থ করিডোরের, এর মাধ্যমে আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড সহ পুরো 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই করিডোরে কোনো ধরনের সামরিক চাপ তৈরি হলে ভারত ভয়াবহ কৌশলগত সংকটে পড়ে যেতে পারে। ঠিক এই কারণেই ভারত লালমনিরহাটকে দেখছে সম্ভাব্য কৌশলগত হুমকি হিসেবে। আমরা জানি অন্তর্বর্তী সরকারের সময় মোহাম্মদ ইউনূস প্রকাশ্যেই ভারতকে অস্বস্তিতে ফেলার মতো অনেক বক্তব্য দিয়েছেন। ভারতের 7 সিস্টার্স নিয়েও তার বক্তব্য দিল্লিতে যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে। ভারত তখন থেকেই
আশঙ্কা করতে শুরু করেছে বাংলাদেশ কি ধীরে ধীরে চীনের কৌশলগত বলয়ে ঢুকে যাচ্ছে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম চীন, এটি আমরা সবাই জানি। ভারতের চারপাশে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। দেখুন, পাকিস্তানে গওয়াদার বন্দর, শ্রীলঙ্কায় হাম্বানটোটা, মিয়ানমারে কিয়াকফিউ, আর এখন যদি এগুলোর সঙ্গে যদি বাংলাদেশের উত্তরাঞ্চলও চীনের সামরিক প্রযুক্তি বা রাডার নেটওয়ার্কের আওতায় ঢুকে পড়ে, তাহলে দিল্লির জন্য সেটা বড় চাপ হয়ে দাঁড়াবে। এ কারণেই ভারতীয় মিডিয়া বারবার বলছে লালমনিরহাটে তৈরি হচ্ছে সম্ভাব্য আকাশ প্রতিরক্ষা বলয়। ভারতীয় সামরিক সূত্রগুলো বিমান প্রতিরক্ষা এবং রাডার স্থাপন প্রক্রিয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ভারতীয় সূত্রগুলো বলেছে মার্কিন সামরিক বাহিনীর মদতে এটি নির্মিত এবং আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া তুরস্ক চীনের সঙ্গেও প্রযুক্তিগত আলোচনা চলছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। তো এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ শুধু রানওয়ে বানাচ্ছে না লালমনিরহাটে, বাংলাদেশ আকাশ নজরদারি সক্ষমতা বাড়াচ্ছে। অর্থাৎ উত্তর সীমান্তে কে উঠছে, কি উঠছে, কোথা থেকে আসছে, সবকিছু পর্যবেক্ষণের সক্ষমতা তৈরি করছে বাংলাদেশ। এটাই ভারতের অস্বস্তির বড় কারণ বলে বিশেষজ্ঞরা বলছেন। কারণ বাংলাদেশ যদি আধুনিক রাডার, যুদ্ধ বিমান, ড্রোন প্রতিরক্ষা এবং শক্তিশালী বিমান ঘাঁটি তৈরি করে, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন আসবে। ভারত মনে করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে সীমান্তের একেবারে কাছে চীনা সামরিক উপস্থিতির আশঙ্কাও তৈরি হবে। এছাড়া বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনের সম্পৃক্ততাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ। বাংলাদেশ দীর্ঘমেয়াদে চীনকে পুরো তিস্তা প্রকল্প দেওয়ার চিন্তা করছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায় এমন ইঙ্গিতই মিলেছে। এসব কারণেই শিলিগুড়ি করিডোরের কাছে চীনের এই সম্ভাব্য অবস্থানকে, যেটি ভারত মনে করছে, এটিকে তারা ভারত হুমকি হিসেবেই দেখছে। তবে প্রকাশ্যে ভারত খুব বেশি কিছু বলছে না, কিন্তু তাদের কর্মকাণ্ড অনেক কিছুই বলে দিচ্ছে। ভারত মনে করছে বাংলাদেশ এই বিষয়ে তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। কারণ 2025 সালে বাংলাদেশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে এখানে কোনো ধরনের সামরিক কর্মতৎপরতা অনুষ্ঠিত হবে না, এটি বলা হয়েছিল। সে কারণে তারা বলছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ আরো একটি আমরা বুঝতে পারি ভারতের যে তৎপরতার বিষয়টি, 2025 সালের 8 আগস্ট ভারতের লোকসভায় একটি তারকা চিহ্নবিহীন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি বলেছেন ভারত সরকার বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদনগুলো আমলে নিয়েছে। জাতীয় নিরাপত্তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত ঘটনা প্রবাহের উপর ভারত নজর রাখছে এবং তা সুরক্ষিত করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। এছাড়া যদি আবার দেখি, গত বছরের 16 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল কুন্দন কুমার সিং তার নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটি দল বাংলাদেশে এসেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটি নিয়ে আমরা তখন কন্টেন্ট করেছিলাম। এই সফরকালে তারা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট বিমান ঘাঁটি এবং নিকটবর্তী ঠাকুরগাঁও বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। এর কিছুদিন পরে ওখানে যে হ্যাঙ্গারটি তৈরি হচ্ছিল সেটি কিছুদিন বন্ধ ছিল, পরে আবার এটি নির্মাণ শুরু হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। 2025 সালের 23 মে ভারতের সাবেক উপসেনাপ্রধান সুব্রত সাহা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিমান ঘাঁটি হোক বা অন্য যে কোনো পরিকাঠামো, প্রয়োজন পড়লে তা গুড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না। তিনি কেন এত সতর্ক প্রতিক্রিয়া, তীব্র প্রতিক্রিয়া জানালেন, এটি বোধগম্য নয়।
তার এই কথাগুলো এসেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারে। তিনি সেখানে এক কলামে কথাগুলো বলেছেন। তো যেটা বলছিলাম যে সবকিছুর যে প্রতিক্রিয়া, ভারতও কিন্তু এখানে বসে নেই। ইতিমধ্যেই ভারত উত্তর ত্রিপুরায় কৈলাসহর বিমানবন্দর পুনরুজ্জীবনের কাজ শুরু করেছে। আসামের ধুবড়িতে নতুন সামরিক স্টেশন চালু করেছে, সেখানে প্রায় 1500-র মতো সেনা মোতায়েন রয়েছে বা করা যাবে। অর্থাৎ ভারতও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাংলাদেশ সীমান্তের কাছে অনেক জায়গায় তারা তাদের এই সামরিক প্রস্তুতিগুলো তারা নিচ্ছে। তা আমরা সবাই জানি পাকিস্তান হলো ভারতের দীর্ঘদিনের শত্রু এবং চীন প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের প্রযুক্তি, রাডার বা সামরিক উপস্থিতি যদি ভারত সীমান্তের খুব কাছে চলে আসে, তাহলে দিল্লি সেটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবেই দেখবে বা দেখছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতের অনুমতি নিয়ে নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে? বাংলাদেশ কি নিজের ভূখণ্ডে বিমান ঘাঁটি বানাতে পারবে না? কারণ ওই যে বললাম, ভারত তো প্রতিনিয়ত তার সীমান্তের কাছে সামরিক অবকাঠামো গড়ছে, যুদ্ধ বিমান মোতায়েন করছে, অনেক সামরিক সরঞ্জাম জড়ো করছে, নতুন ঘাঁটি করছে। শুধু বাংলাদেশ করলেই সমস্যা? এই দ্বৈত নীতি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে। বাংলাদেশের অনেক বিশ্লেষক বলছেন, দিল্লির মূল উদ্বেগ বাংলাদেশের সামরিক উন্নয়ন নয়, বরং বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা। সেটি কিরকম? কারণ বাংলাদেশ যদি এককভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং চীন, তুরস্ক, পাকিস্তান কিংবা অন্য শক্তিগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায়, এখানে যুক্তরাষ্ট্রের কথাও বলতে পারেন, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাব কমে যেতে পারে বা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ কারণেই লালমনিরহাট এখন শুধু একটি বিমান ঘাঁটি নয়, এখানে একটি বিশাল হ্যাঙ্গারের কাজও সম্পন্ন হয়েছে, যেটি বললাম, যেখানে বেশ কোটি যুদ্ধ বিমান, 10-12টি যুদ্ধ বিমান রাখা যাবে অনায়াসে। ফলে এটি হয়ে উঠেছে ভূরাজনৈতিক শক্তি পরীক্ষার নতুন মঞ্চ। এই উত্তেজনার মধ্যেই বগুড়াতেও নতুন বিমান ঘাঁটি এবং 10,000 ফুটের বেশি রানওয়ে নির্মাণের কাজ জোরে সোরে এগিয়ে চলেছে। এখানেও নানাবিধ সামরিক শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে সরকার। বাংলাদেশ চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানা যাচ্ছে, যেটা ইউনূস সরকারের সময় শোনা গিয়েছিল, পরে সেটি হয়নি। এখন তারেক সরকার সেই নীতিকেই আরো এগিয়ে নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের পুরো উত্তরাঞ্চলেই তৈরি হচ্ছে নতুন সামরিক অবকাঠামো। ভারত সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ দিল্লি জানে দক্ষিণ এশিয়ায় যে রাষ্ট্র আকাশ নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতের কৌশলগত খেলায় সুবিধা তার হাতেই থাকবে। সবশেষে একটি কথা বলি, বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি কোনো অপরাধ নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার। কিন্তু বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কোনো সামরিক পদক্ষেপই এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় থাকে না, বিশেষ করে যখন সেখানে জড়িয়ে যায় ভারত, চীন, পাকিস্তান এবং কৌশলগত করিডোরের মতো স্পর্শকাতর বিষয়। সেই কারণেই লালমনিরহাটের বিমান ঘাঁটি এখন শুধু বাংলাদেশের একটি সামরিক প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার সম্ভাব্য প্রতীক। শেষ করার আগে জানতে চাই, বাংলাদেশ যদি পাকিস্তান এবং চীনের সহায়তায় লালমনিরহাটে বিমান ঘাঁটি নির্মাণ করতে চায় বা করে, তাহলে সমস্যা কি? ভারতের এই উদ্বেগ কতটা যৌক্তিক এবং কেন? 2, আবার বাংলাদেশ যদি কারো সাহায্য না নিয়ে, চীন, পাকিস্তান, আমেরিকা কাউকে ছাড়াই যদি এই বিমান ঘাঁটি নিজেরাই নির্মাণ করতে চায় বা করে, তাহলেও কি ভারত এটিকে তাদের জন্য থ্রেট হিসেবে বিবেচনা করবে এবং কেন? আজকের দিনে অনলাইনে সবচাইতে চর্চিত যে জিনিসটি আমার ফেসবুকে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কারিনা কায়সার নামে
এক ভদ্র মহিলা, তিনি আইসিইউতে ভর্তি হয়েছেন এবং তাকে বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমার আসলে বয়সও বলেন বা রুচিরও ব্যাপার যদি বলেন, তাহলে ছাত্রীদের ভিডিও নর্মালি আমার কখনো দেখা হয় না, আলতু ফালতু জিনিসপত্র খুব কম দেখা হয়, ফলে তার ব্লগ সম্পর্কে আমার আইডিয়া নাই। কিন্তু যে কারণে ভিডিওটি আমার করা বা করতে বসা, কয়েকটা মেসেজ আমার কাছে মনে হয় তরুণদেরকে আমার দেওয়া প্রয়োজন বা আমার ভাবনার জায়গাটা বলা প্রয়োজন। প্রথমেই আমি আসি কারিনার বাবাকে নিয়ে, কায়সার হামিদ। আপনারা অনেকেই জানেন না যে কায়সার হামিদ একই সাথে দুটো প্যারালাল সংসার করে। তার প্রথম স্ত্রী, যাকে আপনারা গণভবনের ব্যাগ এবং চিরুনি চুরি করতে দেখেছেন, সেই মহিলা, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি এরই মধ্যে দেখেছেন, ফলে আর আমি বলছি না। 5ই আগস্টের পরে তিনি চুরি করেছেন গণভবনে গিয়ে। তিনি নাকি কোনো একটা স্কুলের শিক্ষিকা। কায়সার হামিদের আরেকটা সংসার আছে শ্যামলীতে। আমি এটার বিস্তারিত দিচ্ছি না। তো এবার যখন 2024-এর যখন 7ই জানুয়ারির ইলেকশন হলো, তখন তার যে দ্বিতীয় স্ত্রী ভাবিকে আমি খুব পছন্দ করি। উনি একজন অসম্ভব ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে। আমাদের একেবারেই প্রতিবেশী কায়সার হামিদ আমাদের বাসার পাশেই সংসার পেতেছে, সেকেন্ড সংসারটা। এবং ওনার ওই সংসারে যে ছেলেটা আছে, ছেলেটার নাম বরঞ্চ না বলি না, বলার প্রয়োজন আমি দেখি না। ওই ছেলেটারও আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, কারণ সেও ভোট দিতে এসেছিল। তার এটা প্রথম ভোট ছিল এবং সে বাংলাদেশ আওয়ামী লীগকেই ভোট দিয়েছিল। সেদিন সে বলেছিল তার ভোটের কথা, তার প্রথম ভোটের কথা বা হোয়াট এভার। কায়সার হামিদ প্যারালালি দুটো সংসার করে, দুটো জায়গাতেই তার টাকা স্পেন্ড হয়। এর আগে MLM ব্যবসা করে অসংখ্য মানুষকে ফতুর করেছে, সহায় সম্বলহীন করেছে এবং তাকে 2012 সালে বা 19 সালে সম্ভবত গ্রেফতারও হতে হয়েছিল, আমি যদ্দূর যদি ভুল না করে থাকি। কায়সার হামিদকে আমি এর আগে থেকেও চিনি। একভাবে তো চিনি, তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ছিলেন। আপনারা যারা জানেন না, তিনি মোহামেডানে খেলতেন, পরে মনে হয় মুক্তিযুদ্ধ সংসদে গেছেন মনে হয়। বাট তিনি কিন্তু খুবই ভালো ফুটবল খেলতেন, খুব ভালো ডিফেন্ডার ছিলেন এবং হালি গোল খেয়ে আসতেন, এটাও সত্যি কথা। বাট বাংলাদেশের যে অ্যাভারেজ হাইট বা উচ্চতা, শক্তি, তার জায়গা থেকে কায়সার হামিদ অনন্য ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে মোহামেডান প্র্যাকটিস করত। হামিদ সাহেব যদি এই ভিডিওটা দেখেন, মনে করতে পারবেন 90-এর দশকের শুরুর দিকের ঘটনা বা মাঝামাঝি সময়ের ঘটনা। আমাদের স্কুলে তিনি তখন মোহামেডান তখন আসতো। ওই যে লাডি বাবা লোলা, বোডে বাবা লোলা, সত্যজিৎ রায় রূপু, আরমান, তারপর হচ্ছে আফজাল, তারপর হচ্ছে আলফাজ, আরমান মিয়া, আলফাজ। ওই সময়টাতে আমাদের বড় মাঠটা, রেসিডেন্সিয়ালের ওই মসজিদের সামনের যেই বড় মাঠটা, বিশাল মাঠটাতে তারা প্র্যাকটিস করতো মোহামেডান। তো আমরা স্কুলের পরপরই আমরা গিয়ে দাঁড়া থাকতাম, খেলা দেখতাম, মোহামেডানের প্র্যাকটিস দেখতাম। আসলে এটা তো প্র্যাকটিস হিসেবে তারা লিজ নিয়েছিল, ভাড়া নিয়েছিল। আমার মনে আছে আমাদের আরেক বড় ভাই সেখানে খেলতে আসতেন, আমাদের রিপ্পি ভাইও তো গত হয়েছেন। যাই হোক, স্মৃতির মন্থন বাদ দেয়। সেটা হচ্ছে যে কায়সার হামিদকে আমরা এভাবেই চিনি। 5ই আগস্টের পরে কায়সার হামিদের যে এই চুরি দেখতে গিয়েছিলাম, যে গণভবনের প্রিন্টার চুরি করেছে, ল্যাপটপ চুরি করেছে, তার ওয়াইফ ব্যাগ চুরি করেছে, কারিনা তার পাশেই দাঁড়িয়েছিল। এখন একটা গণভবনের চুন্নি, সে আইসিইউতে ভর্তি হলে তাকে কি আমি অভিসম্পাত করব? আমি নিশ্চিত, আমি যদি আজকে বলি যে ও মরে যাক, তরুণরা এটা পছন্দ করবে না। তরুণরা বলবে যে নিঝুম ভাই, আপনাকে একটা রিজনেবল মানুষ মনে করি, চূড়ান্ত শত্রুকেও মৃত্যুর জন্য আপনি আহ্বান করতে পারেন না। না, আমি আপনাদের সাথে একমত। আমি আমার চূড়ান্ত শত্রুর মৃত্যুর জন্য বলতে পারি না যে ও মরে যাক, আমি করব না। এটা যেমন একদিকে আমার দলের ক্ষতি, দলের ইমেজের ক্ষতি, মানুষ আমাদেরকে খারাপভাবেই ভাববে। আমি চাই কারিনা সুস্থ হয়ে যাক, কারিনা দীর্ঘ সময় বেঁচে থাকুক। একদিন আমরা এই দেশকে আবার আলোকিত করব, ক্ষমতায় আসব। সেদিন যদি কারিনা কোনো ধরনের অন্যায় করে থাকে, কারিনার সেদিন বিচার হবে, তার মায়ের বিচার হবে, তার বাবার বিচার হবে, কারণ তারা চুরি করেছিল। কিন্তু কারিনা মরে যাক, এটা আমি চাই না। তবে অবাক লাগছে যে এরা এখন
অর্থের জন্য মানুষের কাছে আবেদন করছে, চাচ্ছে। যাদেরকে তারা ফ্যাসিস্ট বললো, আমি অনেককেই দেখেছি আওয়ামী লীগ ঘরানার অনেককেই সহমর্মিতা দেখিয়ে টাকা পয়সা দিচ্ছে, যাই না, যাদেরকে তারা ফ্যাসিস্ট বললো, লুটেরা বললো। আমি শুনেছি যে আওয়ামী লীগের কোন এক নেত্রী বা কেউ একজন মনে হয় সাহায্য করছে। এটাও খুবই অ্যালার্মিং একটা ব্যাপার, বুঝতে পারছি না কেন। জানি না যে এদের টাকা পয়সার হেল্প তারা এখন নেবে কিনা। হয়তো বা অসুস্থ থাকলে, মেয়ে অসুস্থ থাকলে বাবা মা হয়তো অন্যদিকে আর তাকায়ও না। কিন্তু আজকের এই ভিডিওটা কেন? আজকের এই ভিডিওটা আমি এটা বলার জন্য করিনি যে ওই যে গণভবনে চুরি করেছিলেন আল্লাহ শাস্তি দিয়েছে। না ভাই, মারা আমাকেও যেতে হবে একদিন। তার মানে কেউ আগে কেউ পরে, এটা নিয়ে মারা যাওয়া কোনো শাস্তি হতে পারে না। এটা প্রত্যেকটা মানুষকে মারা যেতে হবে। আমি যদি বলি যে অমুক ওই মারা গেছে, শাস্তি পেয়েছে, ব্যাপারটা এমন যে আমি আর মারা যাব না। ইটস নট লাইক দ্যাট। এবং আমিও এই তরুণদেরকে এইটাও বলি যে তরুণরা আমাদেরকে নিষ্ঠুর ভাবার কোনো কারণ নেই। কারিনার ব্যাপারে দুঃখবোধ আছে, কষ্ট আছে, ভয়ঙ্কর রকমের বিতৃষ্ণা আছে, কিন্তু তাই বলে এটা বলবো না যে ও মরে যাক, অক্কা পাক। না, অসুস্থ হয়ে উঠুক। কিন্তু এটাও মনে করিয়ে দেই, আজকে কারিনা কিন্তু প্রত্যেকের সহমর্মিতা, ভালোবাসা, আদর, স্নেহ পেতে পারত। সবাই মিলে কিন্তু আজকে কারিনাকে সাহায্য করত। কিন্তু কিন্তু দেখুন, এই নোংরা কাজটার কারণে বাংলাদেশের একটা বড় অংশ যারা মুক্তিযুদ্ধের, মুক্ত বুদ্ধির, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আমি আওয়ামী লীগ বাদই দিলাম, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা কিন্তু এই মেয়েটা থেকে সরে এসেছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে। খুব গুটি কয়েক কিছু মানুষ, এমনকি ওই হুজুররাও দেখলাম একে গালিগালাজ করছে, যাদের পক্ষে এই মেয়েটাও ছিল, তারাও নেই পাশে। তো শেষ পর্যন্ত ওই বাংলাদেশ আওয়ামী লীগের মানবিক কিছু মানুষজনই ভেতরে ভেতরে এদেরকে সাহায্য করছে, নিশ্চয়ই চিকিৎসা করুক। আবার ইন্ডিয়াতেও যেতে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখন ক্যাম্পেইন করতে পারি যে ওকে ইন্ডিয়ার ভিসা না দেওয়া হোক, বলতে পারি আমরা, কিন্তু না, সেটাও আমরা করব না। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন। আজকে নেত্রী যদি থাকতেন, আমি নিশ্চিত সরকারি অনুদান দেওয়া হতো, তাকে চিকিৎসার জন্য দেওয়া হতো। যেমন গাজী মাজহারুল আনোয়ার সারা জীবন বিএনপি করেছে, বা আপনার যে আগুনের বাবা, এরা আজীবন পাকিস্তানপন্থী বিএনপি করেছে, কিন্তু এদের পরিবারকে ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী ওইটাকে আলাদা করে দেখেছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। সে বিএনপির মহাসচিব না কি, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নাই। শুধু এতটুকু বলার জন্য যে আমরা মানবিক, আমরা মানুষের মৃত্যু কামনা করি না, আমরা মানুষের কষ্টে দুঃখ পাই, যন্ত্রণা পাই, এবং আমরা মনেও রাখি কে আমাদের সাথে কি করেছে। তরুণদেরকে এই মেসেজগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটি করেছি। ভারতের সঙ্গে আমাদের যে 7টি রাজ্য রয়েছে, ভারতের 7টি রাজ্য রয়েছে, এবং সেই 7টি রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত, সেই সীমান্তে এখন রীতিমতো অশনির সংকেত দেখা দিয়েছে। অনেক আগের থেকেই মায়ানমারের সীমান্তে আমরা বলতে গেলে বিপদগ্রস্ত অবস্থায় আছি। বাংলাদেশ এবং মায়ানমারের যে নো ম্যানস ল্যান্ড আছে, সেই এলাকা ঘিরে লক্ষ লক্ষ রোহিঙ্গা, হাজার হাজার অস্ত্রধারী বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা যোদ্ধা, সেখানে আরাকান আর্মি, কুকিচিন থেকে শুরু করে আরও অনেকে। আর সীমান্তের এপারে বাংলাদেশে প্রায় 15 লাখ রোহিঙ্গা, এদের একটা বিরাট অংশ অপরাধী, বিরাট অংশ অস্ত্রধারী। এদের কারণে কি হলো, পুরো টেকনাফ, উখিয়া, কক্সবাজার, 3টে পার্বত্য জেলা, এগুলো সহ এমনকি আমাদের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, আমাদের প্রাণ, এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। এবং যে ধরনের কথাবার্তা ব্যাংকক থেকে আরাকান আর্মি বলছে, কুকিচিন বলছে, যে সকল কথাবার্তা আমেরিকার যে সকল বুদ্ধিজীবী রয়েছে যারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামকে কেন্দ্র করে এবং মায়ানমারের আরাকান অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে সেখানে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে রাখা হয়েছে, এটি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন, সেনাবাহিনী, তাদের ঘুম রীতিমতো হারাম করে ফেলেছে। কক্সবাজার অঞ্চলে
যাদের ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হোটেল রয়েছে, মোটেল রয়েছে, এমনকি চট্টগ্রাম কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কেউ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর সুখে নেই, শান্তিতে নেই। আমাদের আবেগেবেগ প্রবণ বাঙালি যখন এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো, তাদেরকে মানে আহলান সাহালান স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ, এই দাড়ি টুপিওয়ালা আমাদের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য কক্সবাজারে ছুটে গেলেন। ওই সময় তো আমি বলেছিলাম যে এরা এতটা খারাপ, এতটা বজ্জাত, মানে এই রোহিঙ্গারা, তাদের ইতিহাস, এই মুঘল আমলের তারা কি অপকর্ম করেছে, এগুলো নিয়ে আমি টেলিভিশন টক শোতে বহুবার বলেছি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছি যে এদের মতো এরকম বাজে স্বভাবের কোনো লোক নেই। আজকের যারা আলেম ওলামা তাদেরকে স্বাগত জানাচ্ছেন, খুব দ্রুত এদের জন্য সবাইকে কাঁদতে হবে, সবাইকে কাঁদতে হবে, এবং এখন পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে রয়ে গেল। এবার আমরা এই সীমান্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তর কয়েকগুলো এলাকা, যশোর, খুলনা, এরপর কুষ্টিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, এরপর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, তো এখানে আমাদের যে মোটামুটি একটা সহাবস্থান, শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল মমতা ব্যানার্জির জমানাতে। শুধুমাত্র তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে মতদ্বৈধতা, ওই পর্যায়ে ছিল, কিন্তু সীমান্তে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি ওইরকম ঘটেনি। যেটা হয়েছে সেটা হলো বাহিনীগুলোর মধ্যে আমাদের বিজিবি, ওদের বিএসএফ, তারা গুলাগুলি করেছে এবং সীমান্তের আমাদের অংশের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ভারতের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের অংশগুলো আমাদের পত্রিকায় এসেছে যে বিএসএফ এইভাবে গুলি করে এত লোককে মেরে ফেলেছে। আবার আমাদের বিজিবি যাদেরকে গুলি করে মেরেছে, এই খবর আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ভারতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আসছে। ফলে এই সীমান্ত উত্তেজনার বাইরে মূলত আমাদের আসলে ওইরকম মেজর কোনো সমস্যা ছিল না। পুরো মমতা ব্যানার্জির জমানায়, তার আগে জ্যোতি বসুর জমানায়, বিমান বসুর জমানাতে, বা অন্য যারা বামপন্থী সরকার ছিলেন, এমনকি একেবারে সে 1953 থেকে যখন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন, তখন থেকে আসলে আমাদের সাথে ওইরকম কোনো সমস্যা হয়নি। এমনকি যখন নকশাল আন্দোলন চলছিল চারু মজুমদারের, ঠিক ওই সময়টা তো সীমান্ত বলতে গেলে খোলাই ছিল। তো সেই দিক থেকে এইবারে প্রথম শুভেন্দু যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, এখন থেকে এই এলাকাগুলোতে সীমান্তে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অনিবার্য হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই সীমান্ত নিয়ে যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না, এবং ভারত এরকম কিছু একটা চাচ্ছে। গত 2 বছর ধরে আমরা শুনে আসছি ভারতের পত্রপত্রিকায় ভীষণভাবে ভারত সরকারকে প্রভোগ করা হচ্ছিল যে এখনই বাংলাদেশে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করা উচিত, এখনই সার্জিক্যাল স্ট্রাইকস চালিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে, তারা ঠাট্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলতো, আর কেউ কেউ বলতো মিয়া ইউনূস, মানে ওই যে একজন পর্ণ তারকা আছেন মিয়া খলিফা, সেই মিয়া খলিফার নামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নাম সংযোগ ঘটিয়ে তাকে একজন বাজে মানুষ হিসেবে চিহ্নিত করার মানুষে ভারতীয় পত্রপত্রিকার বা সাংবাদিক যে সকল লোকজন ইউটিউবে আসতো বা তাদের যে সকল মিডিয়াতে তারা কথা বলতো, তারা এই দুটো শব্দ উচ্চারণ করতো, মোহাম্মদ ইউনূস, এখানে মোহাম্মদ শব্দটিকে অপমান করা হতো, আর মিয়া ইউনূস মানে এখানে মিয়া কথা বলে ওই মিয়া খলিফার সঙ্গে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা বলতো যে আমরা ওখানে কামান সেট করেছি, আমরা ওখানে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র করেছি, ওখানে 1 ব্যাটালিয়ন সৈন্য আছে, ওখানে 1 রেজিমেন্ট সৈন্য আছে, এরকম নানা রকম গল্পগুজব শুনে আমরা ভয় ছিলাম যে কোনো সময় সীমান্তে মারামারি লেগে যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেটা হয়নি। এরপরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন, আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে বিরোধ গত 2 বছর যাবৎ চলছিল, এই বিরোধ নিষ্পত্তি হবে। শেখ হাসিনার জমানাতে যে একপেশে নীতি ছিল, ভারত কেবলই মাত্র বাংলাদেশকে শোষণ করত, সেটার অবসান হবে এবং একটা নতুন বাংলাদেশের আমরা সন্ধান পাবো। কিন্তু শুভেন্দুর যে ক্ষমতায় আরোহণ, এই ক্ষমতায় আরোহণ এবং তার যে অতীতকালে বিভিন্ন বক্তব্য
বিশেষ করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা, আওয়ামী লীগের লোকদেরকে কলকাতায় আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে গেরিলা আক্রমণ চালানো, আওয়ামী লীগের লোকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা শুভেন্দু ইতিপূর্বে বলেছেন, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি যদি তার 1% সেইগুলো মানে করার চেষ্টা করেন, জাস্ট 1%, তাহলে 1971 সনের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। 1971 সনে এই ভারতের এই অবস্থার কারণে কি হলো, পাকিস্তান আর্মি অনেক আগেই তারা সীমান্ত কিন্তু ছেড়ে দিয়েছিল। 1971 সালের যে 26শে মার্চের পরের থেকে পুরো সীমান্তের যে নিয়ন্ত্রণ এটি বাঙালিদের হাতে ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে ছিল, ভারতের হাতে ছিল। শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানে রাজাকার, আলবদর আর শামস তারা সেখানে এই নির্যাতন চালাতো বা ওরকম মুক্তিযোদ্ধাদের সাথে গেরিলা যুদ্ধ করতো, কিন্তু ইন জেনারেল সীমান্তগুলো বলতে গেলে একেবারে নির্বিবাদে ভারতের অধিকারে ছিল। ফলে কি হতো, মুক্তিযোদ্ধারা, মুজিব বাহিনীর সদস্যরা তারা অনায়াসে ভারতে চলে যেত, ট্রেনিং নিয়ে আবার চলে আসতো, আবার বাংলাদেশে অপারেশন চালিয়ে তারা ভারতে চলে যেত। তো এই যে কাজগুলো তারা করেছে, সেই বিশাল যে আমাদের দেশের জন্য বিশাল যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার মতো জনবল, শক্তি, অর্থ, গোলাবারুদ কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত আমাদের হয়নি। ভারত যে কাজটি করেছে, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কুমির ছেড়ে দিয়েছে, যেখানে প্রয়োজন সেখানে তারা বিভিন্ন গেরিলা বাহিনীকে, কখনো বাংলাদেশের শান্তি বাহিনী, কখনো কুকিচিন, বিভিন্ন রকম গেরিলা বাহিনী, বিশেষ করে বনাঞ্চলগুলো, যেখানে বনাঞ্চল, সুন্দরবন বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এমনকি আমাদের নেত্রকোনা, তারপরে সিলেট, এই সকল এলাকাতে যে পাহাড় ঘেরা বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে তারা মানে অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে এমন করে রেখে যে ওখানে আসলে আমাদের সেনাবাহিনীও সেখানে সহজে ঢোকার চেষ্টা করে না বা যায় না সেখানে, আর বিজেপি তো প্রশ্নই আসে না। তো এই যে একটা অবস্থা ভারত তৈরি করে রেখেছে, তার সঙ্গে যদি রাজনীতির অ্যারোগ্যান্সি যেটিকে বলা হয়, সেই অ্যারোগ্যান্সি যুক্ত হয়, তাহলে এই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরাতে বিজেপির যে সরকার, তারা এখন আগে যেভাবে মানিক সরকার ছিলেন সেরকম নাই। নতুন যারা বিজেপির হয়ে ত্রিপুরাতে চালাচ্ছেন, সেই আগরতলাতে, সেখানে এই পুরো সীমান্তটি আমাদের জন্য এখন নিরাপদ নয়। শুভেন্দু আসলো এখানে, এরপরে অন্যান্য যে সকল রাজ্য রয়েছে সেই রাজ্যেতেও বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো এখন রীতিমতো বাংলাদেশের এই পারে এসে আক্রমণ চালানোর জন্য রীতিমতো উত্তেজিত হয়ে আছে। এইগুলো একটা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো ভারত পশ্চিমবঙ্গের প্রায় 50 লাখ, তারা মনে করছে প্রায় 50 লাখ বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আছে। আসামেও নাকি এরকম প্রায় 20 লাখ না 30 লাখ বাঙালি আসামে আছে। তারপরে গুজরাট, দিল্লি, বিভিন্ন এলাকাতে সব মিলিয়ে, অর্থাৎ ভারতের বক্তব্য অনুযায়ী প্রায় 1.5 কোটি বাংলাদেশের মানুষ তারা ভারতে অবৈধভাবে বসবাস করছে। অনেকে ওখানে ফ্যামিলি কার্ড করেছে, অনেকে নাগরিকত্ব কার্ড করেছে, পাসপোর্ট আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো বাঙালি, এরকম দাবি দিল্লির পক্ষ থেকে করা হচ্ছে। এবং যখনই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন চলে, তখন তারা ভয় দেখায় যে আমরা এই 1.5 কোটি মানুষকে বাংলাদেশে পুশিং করব, জোর করে পুশিং করব। এবং এর আগে আসামে বেশ কয়েকবার তারা তাণ্ডব চালিয়েছে, ভীষণভাবে তাণ্ডব চালিয়েছে, এবং ওখানকার মুসলিম যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জীবন এই বিজেপির যারা লোকজন তারা তছনছ করে দিয়েছে। ওটা নিয়ে আমাদের বাংলাদেশের এই পারে, সীমান্তের এই পারে বেশ উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত সেটা পাঠায়নি, বা কিন্তু ওটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারা রেখে দিয়েছে। তো এখন আবার এই নতুন তারেক রহমান সাহেবের জামানাতে যখন কথা ছিল বর্তমান সরকারের সাথে একটা ভালো সম্পর্ক হবে, অতীতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উভয় সরকার প্রাণান্ত চেষ্টা করবে, কিন্তু সেটা না করে বরং আরও নিত্য নতুন এই যে সীমান্তের সমস্যা, পুশিং সমস্যা,
ভারতীয় নাগরিকদেরকে বাঙালি বলে বাংলাদেশের মধ্যে ঢুকানোর জন্য যে চেষ্টা, এই জিনিসগুলো ভারত যে আবার শুরু করেছে, তা বহন করার ক্ষমতা আমাদের এই রাষ্ট্রের নেই, আমাদের নাগরিকদের নেই, আমাদের সেনাবাহিনীর নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ভারতের এই আগ্রাসন থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পাব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।